ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি খুব বেশি সময় নেব না। এখানে যে বিষয়ে কথা বলবো হলো বেসিক একটাই কথা, সেটা যে ৩টি আইন করা হয়েছে। যদিও বলা হচ্ছে যে এখানে যেই পরিবর্তনগুলো করা হয়েছে এগুলো বাহিনীদেরকে সহায়তা করবে। আমার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে আসলে কর্মকর্তাদের সঠিক সুরক্ষা দিতে এটা অসক্ষম। এবং আমার শুরুতে আমি দেখাবো এক্স্যাক্টলি ৪ বছর আগের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সামনে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, ওনার একটা সংবাদ প্রথম আলোতে ছাপিয়েছিল ১৯ আগস্ট ২০২২-এ। উনি ওখানে বলছিলেন যে উনি জাতিসংঘের তত্ত্বাবধানে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চান। খেয়াল করেন যে উনি একটা স্বাধীন তদন্ত ক্ষমতা চাচ্ছিলেন। উনি যেটা চাচ্ছিলেন ৪ বছর আগে, সেই প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীন তদন্ত ক্ষমতা আমাদের এখনো লাগবে। যে ৩টি বিল সরকার ক্যাবিনেটে অনুমোদন দিয়েছে, অর্থাৎ সামনের অধিবেশনে এগুলো সংসদীয় অধিবেশনে এগুলো ওঠার কথা। ৩টি বিল হলো, একটা হলো গুম সংক্রান্ত বিল, অন্যটা হলো এনএচআরসি বিল অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত বিল, এবং তৃতীয়টা হলো গিয়ে র্যাব সংক্রান্ত বিল। এই তিনটাতে যে পরিবর্তনগুলো করা হয়েছে তা একটা জিনিসই দিক নির্দেশ করে, এবং সেটা হলো যে কোনো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেটার স্বাধীন তদন্ত ক্ষমতা খর্ব করা হয়েছে। ৩টে পৃথক বিলে যখন একই ফিচার আপনি বারবার করে দেখবেন, তখন সেটাকে অসাবধানতা বশত অথবা কাকতালীয় হতে পারে না। ৩টে বিল একই সময় যখন একই জিনিস নির্দেশ করে, তখন সেটা সরকারের একটা নীতিকে নির্দেশ করে। এক্ষেত্রে সেই নীতিটি হলো যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সেটা স্বাধীন তদন্ত ক্ষমতা থাকবে না কারো। প্রথমে গুম সংক্রান্ত বিল, সেটার ক্ষেত্রে দেয়া হয়েছে যে গুমের যদি কোনো অভিযোগ আসে তাহলে যেই একটা ক্যাটাগরি অফ অ্যাকিউজ আইনে, যে এই একই আইনে যেটা যাকে একটা ক্যাটাগরি অফ অ্যাকিউজ হিসেবে দেখানো হয়েছে সেটা হলো পুলিশ, তাদের কাছেই অভিযোগটা যাবে এবং তাদেরকেই তদন্ত করতে হবে। আর কারো এ ধরনের তদন্ত ক্ষমতা রাখা হয়নি। এটার প্রথম সমস্যা হলো যে জাস্ট গুম কমিশনের অভিযোগের ভিতরে যদি আমরা দেখি, ১,৫০০+ অভিযোগের মধ্যে মাত্র ২৫০টার মধ্যে ছিল যেখানে আমরা সমসাময়িক কন্টেম্পোরারিয়াস এভিডেন্স পেয়েছিলাম। কেন শুধুমাত্র ২৫০টার কন্টেম্পোরারিয়াস এভিডেন্স ছিল? কারণ পুলিশ জিডি নিত না। আপনাকে গুম করা হয়েছে, আপনি পুলিশের কাছে যে কেস দেওয়ার চেষ্টা করছেন, পুলিশ নেবেই না। এই প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয়নি। আমাদের বাহিনীগুলোর মধ্যে এমন কোনো আমূল পরিবর্তন হয়নি, কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি যে কারণে এটারও কোনো সমস্যার সমাধান হবে। এখানে এই পুলিশের কাছে অভিযোগ দেয়া এবং তারপরে পুলিশের দ্বারা তদন্ত করার বেশ কিছু সমস্যা আছে। তার মধ্যে একটা হলো যে যে জিনিসগুলো সরকার এখন বলছে যে ওনারা আইনে পরিবর্তন করার কারণে ভুক্তভোগীরা সুবিধা পাবে, অর্থাৎ যেমন তাদের ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা বাড়বে, সম্পত্তি বন্টনের সম্ভাবনা আসবে, সবগুলো নির্ভরশীল হলো তদন্তের উপর। অর্থাৎ পুলিশের তদন্ত যদি কাউকে স্বীকৃতি না দেয় যে সে গুম হয়েছে, তাহলে আসলে তার পরিবার এই সুবিধাগুলো পাবে না। শুধু পাবে না তা না, পুলিশের তদন্ত যদি বলে গুম হয়ই নাই, যেটা অ্যাগেন আমাদের অভিজ্ঞতা হলে এটাই হয়, ১,৫০০ কেসের মধ্যে মাত্র ২৫০তে অভিযোগ নিয়েছে, প্রমাণ করেছে তা আরও কম। যদি পুলিশ বলে যে গুমই হয় নাই, তাহলে অভিযোগকারী পরিবার, যিনি অভিযোগ করবেন, তার বিরুদ্ধে মামলায় যদি এটা তাহলে প্রমাণিত হয় যে তিনি মিথ্যা বলছেন, যেহেতু পুলিশ এটাকে স্বীকৃতি দিচ্ছে না, তখন তার ৫ বছর সশ্রম কারাদণ্ড পর্যন্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। দ্বিতীয় যে বিলটা হলো, এটা নড়ছে না আর, আচ্ছা, দ্বিতীয় বিলটা হলো গিয়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল। এইটার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে এখানে বলা হয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন যে কোনো বাহিনীর বিরুদ্ধে যে কোনো ইস্যুর বিষয় অভিযোগ আসলে তদন্ত করতে পারবে, কিন্তু যেটার বিষয়ে তদন্ত করতে পারবে না সেটা হলো যদি কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তাহলে জাতীয় মানবাধিকার কমিশন আর সেটার তদন্ত করতে পারবে না। সেই তদন্তটা তাহলে কে করবে? তদন্তটা করবে হলো বাহিনী নিজে, অর্থাৎ ইমিডিয়েটলি আপনি এনএচআরসির কাছে অভিযোগ দেন, অফিসটা কাছে আপনাদের এখানে, আপনি এনএচআরসির কাছে অভিযোগ দেন, অভিযোগটা ইমিডিয়েটলি রাউট করে দেওয়া হবে অভিযুক্ত বাহিনীর কাছে। অভিযুক্ত বাহিনী নিজে নিজে স্বতদন্ত করার কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তাদের যখন মর্জি হবে তখন আপনাকে একটা প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন যদি পান আপনি, তাহলে এনএচআরসি তখন একটা সুপারিশ করতে পারে, এগেন বাইন্ডিং কিছু না, সিম্পলি একটা সুপারিশ করতে পারে। তারপরে আরও ৪৫ দিন অতিবাহিত হতে হবে। সো প্রথমে ইনডেফিনিট টাইমলাইন, তারপরে আরও ৪৫ দিন। এটা যদি সম্পূর্ণ হয়, তারপরে যে প্রতিবেদনটা দিবে, অর্থাৎ এই দ্বিতীয় প্রতিবেদন যদি এনএচআরসি পছন্দনীয় না হয়, অর্থাৎ অসন্তুষ্ট হয় এনএচআরসি কোনো কারণে, তাহলে এনএচআরসি তখন পদক্ষেপ নিতে পারবে। ইট ইজ ভেরি আনক্লিয়ার কিসের ভিত্তিতে পদক্ষেপ নেবে। এর মাঝখানে একটা ইনডেফিনিট টাইমলাইন গিয়েছে। এনএচআরসির নিজস্ব তদন্ত ক্ষমতা সেই মুহূর্তে নেই, সে কোনো ধরনের এভিডেন্স কালেক্ট করতে পারছে না। অন হোয়াট বেসিস এনএচআরসি বলবে যে এই জিনিসটা আমার অপছন্দ হয়েছে? তার কোনো বেসিস নাই বলা, সে কোনো লিগালি কোনো লজিক দিতে পারবে না।
এনএচআরসির ক্ষেত্রে দ্বিতীয় একটা সমস্যা করা হয়েছে, সেটা হলো এনএচআরসির স্বাধীনতা প্রথমেই খর্ব করা হয়েছে, যে এটার যে সিলেকশন কমিটি তার মধ্যে 9 জনের মধ্যে 8 জনই হলো সরকার সংশ্লিষ্ট, রুলিং পার্টি সংশ্লিষ্ট, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি 2 জন মন্ত্রীও আছে। এটা কোনো স্বাধীন এনএচআরসির ফরম্যাটই না। সিলেকশন কমিটিতে এই ধরনের কন্ট্রোল যদি সরকারের থাকে তাহলে এটা স্বাধীন এনএচআরসি হতে পারে না। স্বাধীন না হওয়ার অসুবিধা হলো যে এনএচআরসির কাজ হলো গিয়ে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা। সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। ফাইনালি যে বিলটা সম্পর্কে বলবো সেটা হলো র্যাব সংক্রান্ত বিল। এটাকে আমি ফ্র্যাঙ্কলি র্যাব সংক্রান্ত বিল বলতে নারাজ, এবং নতুন যে নাম দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এটা বলতে আমি আরও নারাজ। এটাকে আকিকা বিল বলাটাই বেস্ট, বিকজ এটা ছাড়া আর কিছু এখানে হয় নাই, জাস্ট র্যাবের নামটা পরিবর্তন করা হয়েছে। এখানে যে কাজটা করেছে সেটা হলো, এবং আমি মনে করি নাম পরিবর্তন করাটা কোনো ধরনের, মানে এটা কোনো নর্মাল জিনিস না, এটা আসলে যথেষ্ট সুচিন্তিত একটা কাজ। কারণ র্যাবের বিরুদ্ধে আপনারা জানেন স্যাংশন আছে, এই স্যাংশনের কারণেই কিন্তু র্যাবের ক্রাইমের প্রকোপ কমেছিল। যখন আপনি নাম পরিবর্তন করে দিবেন, ভেরি লাইকলি আপনার স্যাংশন বাস্টিং মুভ, এটা স্যাংশনটা মুভ করবে। স্যাংশনটা যখন থাকবে না এই নতুন র্যাবের উপরে, তখন সেই ক্রাইমের প্রকোপটা ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সম্ভাবনার কারণ আছে। কারণ একই সাথে যে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন ছিল, বা যেটা আমরা গুম কমিশন থেকে লিখিতভাবে বলেছিলাম কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, সেগুলো আনা হয়নি। ইনফ্যাক্ট তার এই নতুন বাহিনীটার ক্ষমতা বাড়ানো হয়েছে এবং একই সাথে জবাবদিহিতার সুযোগ কমানো হয়েছে। একটা উদাহরণ দিই, ওখানে বলা হয়েছে যে গ্রিভেন্স রিড্রেসের একটা মেকানিজম থাকবে, অর্থাৎ একটা 5 সদস্যের একটা কমিটি থাকবে। সেই কমিটির কাছে যদি কোনো র্যাব, অর্থাৎ এই আকিকাকৃত র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই কমিটিটা এটা ইনভেস্টিগেট করবে। সমস্যা হলো এই 5 সদস্য কারা কারা? হ্যাঁ, প্রথমত এটা চেয়ার করবে একজন র্যাবেরই, দুঃখিত, নতুন বাহিনীর এডিজি, ঠিক আছে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো গিয়ে 2 জন থাকবে হলো সিনিয়র সরকারি আমলা, আর তার মধ্যে একজন হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইটসেলফ। চতুর্থ হলো সরকার মনোনীত কোনো মানবাধিকার কর্মী, এবং পঞ্চম হলো একজন জার্নালিস্ট। আপনি বলেন যে এখানে যে 5 কমিটির মধ্যে 4 জনের মধ্যে 3 জন, 5 কমিটির মধ্যে 3 জন হলো সরকারের ডিরেক্ট কর্মকর্তা, এবং একজন হলো গিয়ে সরকার মনোনীত একজন জার্নালিস্ট, এবং এবং একদম সর্বশেষে একজন জার্নালিস্টকে ঢোকানো হয়েছে। এ ধরনের 4 out of 5 যখন সরকারের কন্ট্রোলে থাকে, তখন সেটা কিভাবে স্বাধীন তদন্ত, তাও আবার এরকমের শক্তিশালী বাহিনী যেখানে সামরিক সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা একত্রে কাজ করেন, তাদের ক্রাইমকে অভিযোগে ইনভেস্টিগেশন করবে, এটা সম্ভব না, এটা কখনো ঘটে না। এখানে সরকারের পক্ষে যুক্তি কি, এটা বলা উচিত যাতে যুক্তি খণ্ডনটা করা সম্ভব। সরকার যেটা বলছে, অভ্যন্তরীণভাবে বলছে, সামনাসামনি না, সামনাসামনি ওরা বলছে যে এগুলো খুবই ভালো আইন, কিন্তু নিজেরাও বুঝতে পারছে যে আইনগুলোর ভিতরে যথেষ্ট গলদ আছে। ওনারা বলছেন যে দেখেন, আমরা তো গুম করব না, কিন্তু দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে মাঝে মাঝে কিছু সেন্সিটিভ কাজ করতে হয়। সেগুলো করার সময় যদি কর্মকর্তারা ভয় পান যে তাদেরকে পরে এগুলোর জন্য ধরা হবে, তাহলে ওনারা এগুলো করতে হেজিটেট করবেন। তো এই সমস্যাটা যাতে না হয়, এই কারণে আমরা তদন্ত ক্ষমতাটা বাহিনীর হাতেই দিচ্ছি। ওনারা নিজেরাই ইনভেস্টিগেট করে দেখবেন যে এটা কি জাতীয় স্বার্থে করা হয়েছে নাকি এটা ব্যক্তি স্বার্থে করা হয়েছে, এরকম একটা চিন্তা করা হচ্ছে। এইটার আমি যুক্তি খণ্ডন করবো, ঠিক আছে, এবং এটা দিস ইজ গোইং টু বি মাই মেইন পয়েন্ট টুডে। কথা হলো তদন্ত ক্ষমতা খর্ব করা, তাও আবার সাময়িকভাবে তদন্ত ক্ষমতা খর্ব করা আসলে বাহিনীর কর্মকর্তাদের জন্য মোটেও সুরক্ষা প্রদান করে না। ইনফ্যাক্ট কেন করে না? কারণ হলে প্রত্যেকটাতে অপরাধের সংজ্ঞা কিন্তু সেম রয়ে যাচ্ছে, অর্থাৎ গুম কি এটা কিন্তু কোনো চেঞ্জ আসছে না। গুম হলো দেন সংজ্ঞাটা দেওয়া আছে, কোথাও কিন্তু বলা নেই গুম হলো এটা আনলেস ইট ইজ ডান XYZ কারণে, অর্থাৎ কোনো ধরনের কিন্তু সংজ্ঞাতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিসে পরিবর্তন আনা হচ্ছে? জাস্ট বলা হচ্ছে তুমি স্বাধীনভাবে তদন্ত করতে পারবে না, কতদিন করতে পারবে না। এখানে অভিযোগ, এখানেই ওদের সমস্যাটা আমি দেখাই। এবং সবচেয়ে যে টেকসই সমস্যা আমি দেখাতে পারবো, সবচেয়ে লজিক্যাল সমস্যা দেখাতে পারবো ক্রসফায়ারে। সরকার বদলালে একটা তদন্ত হয়, তার সবচেয়ে ভালো উদাহরণ ক্রসফায়ার। কেন? কারণ ক্রসফায়ার আরম্ভ হয়েছিল বিগত বিএনপি জামাত সরকারের আমলে। তারপর থেকে প্রায় আনুমানিক 20 বছর ধরে ক্রসফায়ার হচ্ছে, এবং এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছিল। ক্রসফায়ারের পরে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হয়, এটা একটা হালালিফিকেশন প্রসেস আছে। এসেনশিয়ালি 20 বছর ধরে অফিসারদেরকে রিঅ্যাসিওর করা হচ্ছে যে আপনি যদি ক্রসফায়ার করেন, এটার কোনো আইনি কোনো প্রতিকার এখানে থাকবে না, আপনাকে ইউ আর ওকে, ইউল বি লেট গো, তাই না? এটাই তো অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। অ্যাসুরেন্সটা এখন ভেঙেছে। রিসেন্টলি আপনারা দেখবেন কাউন্সিলর একরাম মার্ডারের জন্য ক্রসফায়ার, ওটা কিন্তু একটা ক্রসফায়ার, একটা গুম না, কাউন্সিলর একরাম মার্ডারের জন্য
ফার্স্ট একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি একজন অফিসার লেভেলের কর্মকর্তা। তাহলে আমরা দেখছি যে 20 বছর ধরেও যদি কোনো সরকার, ইনফ্যাক্ট সেম সরকার, মানে পার্টিটা একই, সেম পার্টি যদি অ্যাসিওরেন্স দেয় যে ক্রস ফায়ারের জন্য আমরা তোমাদেরকে ধরবো না, আলটিমেটলি অ্যাসিওরেন্সটা এসে কোথাও একটা ভাঙে। সো একটা হলো সরকার বদল। এখন ওনারা বলতে পারে না মাঝখানে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব হতে তো অনেক সময় লাগে, সো এই কারণে এটা আসলে আরেকবার হবে না, বিপ্লবের কারণে এটা হয়েছে, বিপ্লব আরেকবার যেহেতু অনেক দূরে আছে তো এটা নিয়ে চিন্তা করার দরকার না। এখানে আমি একটা উদাহরণ দেখাবো যে সরকার না বদলালেও হয়, এবং এটার উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন মার্ডারটার ক্ষেত্রে। নারায়ণগঞ্জ 7 খুন মার্ডারের যে 3জন অফিসার অভিযুক্ত, আমি জেলে যে ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম, আমি দেখেছিলাম যে ওখানে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যে কারণে 7 খুনের এতগুলো এভিডেন্স বাইরে চলে এসেছিল, সেটা আসলে যে কোনো জায়গায় রেপ্লিকেবল, সরকার পরিবর্তন হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সেক্ষেত্রে দেখেন তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারেক সায়েদ ছিল আওয়ামী লীগের এত বড় একজন নেতার মেয়ের জামাই, সেক্ষেত্রেও কিন্তু অ্যারেস্ট শুধু না মৃত্যুদণ্ড থামাতে পারেনি। তাহলে আপনি খেয়াল করেন সরকার যে অ্যাসিওরেন্স দিচ্ছে বাহিনীদেরকে যে তোমরা কাজটা করো, আমরা তদন্ত করব না, এই অ্যাসিওরেন্সটা প্রচণ্ড সাময়িক, এবং এই অ্যাসিওরেন্সটা যেই রুলিং পার্টি করে তারা নিজেরাই অনেক সময় রাখতে পারে না। সেটার উদাহরণ হলো নারায়ণগঞ্জ 7 খুন। এবং রুলিং পার্টি যদি পরিবর্তন হয়, পরে এসে আবার একই পার্টিও একই একই মানে অপরাধে সাজা দেওয়ার চেষ্টা করতে পারে, যেটা এই মুহূর্তে ক্রস ফায়ারের জন্য অ্যারেস্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কর্মকর্তাদেরকে, অফিসারদেরকে, বাহিনীর অফিসারদেরকে যে সাময়িক অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে ক্রাইমটা করার জন্য, এই অ্যাসিওরেন্সটা অ্যাট ইটস বেস অ্যাবসোলুট ননসেন্স। এইটা আসলে কাজ করবে না। ওনাদেরকে যে কোনো সরকার চাইলেই ধরতে পারবে। ওনারা নিজেদের ক্যারিয়ারে একটা ঝুঁকি সৃষ্টি করছে, যে ঝুঁকিটা ওনাদেরকে জেলের মধ্যে, জেল বা তারও বেশি সাজার দিকে নিয়ে যেতে পারে। তৃতীয় যে জিনিসটা অনেক সময় বলা হয় সেটা হলো যে আচ্ছা ঠিক আছে, বিপ্লবও প্রয়োজন নয়, বিপ্লব না হওয়ার প্রয়োজনে কিছু নাই, এভিডেন্স ডিস্ট্রয়েড হয়ে যাবে। অনেকদিন পরে এগুলো তদন্ত করলে আসলে এভিডেন্স পাওয়া যায় না, এটা বলতে পারে, কিন্তু এটা আসলে সত্যি না। আমি তার একটা উদাহরণ দিই। আমরা একটা কেসের তদন্ত করেছিলাম যেখানে আমাদের কাছে কিছু ছিল না, আমাদের কাছে শুধু ছিল একজন অফিসার বলছিল যে অমুক বছরে এক রাতে আমাকে নিয়ে যাওয়া হয়, আমরা গাড়িতে করে চলছিলাম, গাড়ি যতবার থেমেছে একজন মানুষকে মেরে ফেলা হয়। আচ্ছা কোন বছর, বছরটা বলতে পারছে, কোন তারিখ, কোন দিন, কাকে মারা হয়, কিচ্ছু বলতে পারছে না, কারণ এত বছর পর, ইট ওয়াজ লাইক 12 বছর বা 13 বছর পর, ওনার কিছু মনে ছিল না। তখন আমরা ওই প্রশ্নগুলো করি, সাধারণত আমরা এইসব কেস সমাধান করার জন্য যেটা করি যে ক্যান ইউ, আপনার সেই সময় আর কিছু ঘটে কিনা, কোনো আপনার কারো বাচ্চা হয়েছিল বা কোনো বিয়ে হয়েছিল বা সামথিং, এনিথিং যেটা আমরা একটা দিয়ে ডেটের কাছে যেতে পারবো। উনি তখন বলেন যে পরের দিন ওনার ব্যাটালিয়ন থেকে একজন অফিসার পোস্টেড আউট হয়। তখন আমরা ওই পোস্টিং অর্ডারটা বের করি, পোস্টিং অর্ডার বের করার সাথে সাথে আমরা একটা তারিখ পেয়ে যাই, অর্থাৎ তার আগের রাতে এই খুনগুলো হয়েছিল। তখন ওই রুটে নেক্সট 7 দিনে পত্রিকায় কয়টা লাশ পাওয়া গেছিল যাদের টেল বুলেট উন্ডস টু দ্য হেড অর হার্ট ছিল, আমরা খুঁজে বের করি। লাশগুলো খুঁজে বের করার পরে সেটার সাথে করেসপন্ডিং ইউডি মামলাগুলো খুঁজে বের করা কোনো কঠিন জিনিস ছিল না। আইসিটি আমাদেরকে এখানে যথেষ্ট সহযোগিতা করেছিল। অ্যাট হুইচ পয়েন্ট আমাদের কাছে কি এসে গেল, আমাদের কাছে সাক্ষী এসে গেল, লাশগুলো এসে গেল, খুনি বের করার কোনো ব্যাপারই না, সাক্ষী বলে দিচ্ছে কে খুনি। এই মামলাগুলো এখন ট্রাইড হচ্ছে। অর্থাৎ যদি আপনি এভিডেন্স ডিস্ট্রয় করতে চান, 12 বছর আগে ক্রাইমের এক রাতে কি ঘটেছিল, নাম জানি না কাকে খুন করা হয়েছে, করতে চান, এটা করা যায় না। পুরো এতগুলো টিমে এতগুলো মেম্বার যায়, সবাই মিলে সারা জীবন মুখ বন্ধ রাখবে, এরকম কোনো অ্যাসিওরেন্স নাই। অর্থাৎ সরকার বাহিনীদেরকে যে অ্যাসিওরেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি 20 বছরের অভিজ্ঞতা, তাদের নিজেদের অভিজ্ঞতা দেখিয়ে বলছি, এই অ্যাসিওরেন্সটা বৃথা, এটা কাজ করবে না। এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকিতে কারা পড়বেন? আনফর্চুনেটলি সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বেন বিএনপিপন্থী কর্মকর্তারা নিজেরা। কেন? কারণ তাদের সরকারে যেহেতু তাদের পার্টি আছেন, স্বাভাবিকভাবে তারা যেভাবে এই জিনিসগুলো কাজ করে, তারাই সামনে এগিয়ে আসতে চাইবেন, তারাই আস্থাভাজন কর্মকর্তা হওয়ার চেষ্টা করবেন। দেয়ারফর এই সরকার বলে কিছু হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু সামনে যে কোনো সরকার আসলে এই কেসগুলো বের করতে পারবে। ঠিক যেভাবে এখন আওয়ামীপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে বের করা হচ্ছে, এক্স্যাক্টলি একই জিনিসটা সামনে রিপিটেড হবে। অর্থাৎ এই আইনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে বিএনপিপন্থী কর্মকর্তাদের। দ্বিতীয় ক্যাটাগরি যারা ঝুঁকিতে পড়বে তারা হলো জুনিয়র কর্মকর্তারা। কেন? কারণ জুনিয়র কর্মকর্তাদেরকে অনেক সময় যখন নির্দেশ দেওয়া হয়, তারা এন্টায়ার সিনারিওটা বুঝেন না, বোঝার সম্ভবই না। ওনাকে বলা হচ্ছে ওকে তুলে আনো, ওর বিরুদ্ধে এভিডেন্স কি কি এটা তখন তাকে প্রদান করা হবে না, করাটা স্বাভাবিকও না। তখন সে যখন কাজটা করছে, তখন সে যে ক্রাইমে জড়িয়ে পড়ে, সে অনেক সময় কন্ট্রোল করতে পারে না জিনিসটা। আমি কিছু উদাহরণ দিই। 5ই আগস্ট রাতে আমরা জানি বেশ কয়েকজনকে রিলিজ করা হয়েছিল, কয়েকজন সামনে এসেছেন, অনেকে সামনে আসেননি। আইনও যে একজনকে রিলিজ করার সময় যাদেরকে অর্ডারটা দিয়েছিল, অর্ডারটা ওনারা সেই মুহূর্তে বুঝেন নাই। ওনাদেরকে বলা হয়েছিল একে ডিসপোজ অফ করতে হবে, ওনারা বুঝেন ডিসপোজাল মানে কি ওনাকে মেরে ফেলতে হবে নাকি জাস্ট ছেড়ে দিয়ে আসতে হবে। আসলে ছেড়ে দেওয়ার অর্ডার ছিল, প্রথমে এটা বুঝেন নাই। আপনি কি জানেন যারা অর্ডার পেয়েছে তাদের মধ্যে 2 জন সাথে সাথে বমি করে ফেলে, বিকজ দে ওয়ার লাইক আমাকে কাজটা করতে হবে কিন্তু আমি করতে চাচ্ছি না।
এইটা হলো সিনারিও, আমাকে অন্য উইটনেসরা বলেছে এইটা হলো সিনারিও। তাদের উপরে অনেক সময় যখন স্পেশালি লোয়ার র্যাঙ্কড কর্মচারী এবং কর্মকর্তাদের উপরে যখন নির্দেশ আসে, ওনারা কন্ট্রোল রাখতে পারে, কন্ট্রোল অনেক সময় করতে পারে না সিনারিও। এই অবস্থায় যখন এই ধরনের আইন সৃষ্টি করা হচ্ছে, যখন তাদেরকে আবার দ্বিতীয় ধাপে এই ক্রাইমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা অনৈতিক, এটা অনুচিত। এবং শেষ হলো যে যদি সরকার ভাবে যে আত্মতদন্তই কোনো কারণে সমাধান করতে পারবে এই প্রবলেমটা, অর্থাৎ বাহিনীদের জন্য সুরক্ষা সৃষ্টি করতে পারবে, আমি একদম সবচেয়ে রিসেন্ট অভিযোগের অভিজ্ঞতা দিয়ে বলছি এটা করতে পারে না। আমরা জানি যে এপ্রিলের 9 তারিখে এই আইনগুলো ল্যাপস হতে দেয় সরকার। এপ্রিলের 10 তারিখে বাংলাদেশে এখন হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের প্রথম গুম সংগঠিত হয় জুলাই বিপ্লবের পরে। এটা হলো মিরাজ শেখ নামে একজন জেলে, কোস্টগার্ড ইজ দ্য অ্যাকিউজড, কোস্টগার্ডকে অভিযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে কোস্টগার্ড বারবার করে নিজস্ব তদন্ত করে বারবার করে বলছে যে আমরা করি নাই। এলাকার অন্য সব বাহিনীদেরকে পাঠানো হয়েছে আমি জানি, তারা তদন্ত করে বারবার করে বলছে করে নাই। তাতে কি কোস্টগার্ডের উপর থেকে সন্দেহ চলে গিয়েছে? কিছু যায়নি। ওইখানে যে বেচারা কমান্ডারটা আছে, ধরে নিলাম কোস্টগার্ড করে নাই, আমি ধরে নিচ্ছি এই জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তাহলে ওই কমান্ডারটা ওখানে একজন বেচারা, অর্থাৎ উনি এমন একটা অভিযোগ ওনার কাছে করা হচ্ছে যেটার জন্য উনি ধরে নিলাম উনি দোষী না। উনি এখন একটা বিপজ্জনক পজিশনে পড়ে গেছেন, ওনার ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে গেছে না ফর সামথিং যেটা উনি হ্যাঁ বা না দুটার একটাও বলতে পারছেন না। কেন? কাজ উনি যতবার বলছেন আমি এটা করি না, এটা কেউ গ্রহণ করবে না। আনটিল একটা স্বাধীন তদন্ত করে এটা প্রমাণ করা যায় যে ওরা করে নাই, কেউ গ্রহণ করবে না। এই ইফেক্টটা ওনার ক্যারিয়ারে যা থাকবে এটা উনি চাইলে ওভারকাম করতে পারবেন না, এটা আমরা বারবার করে দেখছি। এটা সমাধান যে নাই তা না, সমাধান ইজ ভেরি সিম্পল। ওনারা যেটা বলছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু কিছু সময় কিছু কিছু কাজ করতে হয়, এই কারণে এরকম করতে হয়, এরকম আইনের মধ্যে ধোঁয়াশা রাখা উচিত, এই জিনিসটা বাহিনীদের স্বার্থে তো নাই। আই হোপ এটা আমি দেখাতে পেরেছি, কিন্তু এটার প্রকোপটা কি সেটাও বুঝতে হবে। আয়নাঘর যখন আমরা ম্যাপিং করেছি তখন আমরা দেখেছি যে ধর আমাদের যে 1,500 কেসের মধ্যে ধরেন আমরা কাউকে কেস পাইনি, অনেক অনেক হাজার হাজার কেস আমরা পাইনি, কিন্তু সে ধরেন ছিল একজন, একটা সেলে, পাশের সেলে আরেকজন ছিল, সো একজন একজনকে আমাদেরকে বলতে পারছে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি। এবার যখন ম্যাপিং করেছি আমি দেখেছি 3টে বাহিনীর মধ্যে 15 বছরে এতগুলো আয়নাঘরের মধ্যে মাত্র 10টা আমি যেটাকে বলবো কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ ছিল। তারা কিছু ছিল একদম 5 আগস্ট পর্যন্তও ছিল, কাউন্টার ইন্টেলিজেন্স ক্যাপটিভ ভ্যালিড রিজনে তাদেরকে রাখা হচ্ছিল। এদের ক্ষেত্রে আমি বুঝতে পারছি জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা কোয়েশ্চেন আসছে যে সামনাসামনি ইমিডিয়েটলি ওপেন কোর্টে নিয়ে আসলে সাথে সাথে তারা যে সেলের অংশ তারা পালিয়ে যাবে, অন্যরা পালিয়ে যাবে, ইমিনেন্ট অ্যাটাক আটকানো যাবে না, গুপ্তচরগিরি হবে, অনেক কিছু হবে। এই কথাগুলো ভ্যালিড আছে, ইনভ্যালিড না এই কথাটা, কিন্তু আমাদের প্রপোর্শনটা দেখতে হবে। আমি যদি 10কে বলি আমার আন্ডার কাউন্ট করেছে, আমি এটা 3 দিয়ে গুণ করতাম, 3 গুণ বাড়াই দিলাম 30 ভার্সেস হোয়াট, ভার্সেস আমার কেস লোড ছিল 1500, 1,500 ভার্সেস 30-30-এর জন্য আপনি এতগুলো হাজার হাজার বাহিনীর কর্মকর্তাদের জন্য এবং লাখো লাখো ভুক্তভোগীর জন্য ঝুঁকি সৃষ্টি করবেন, এটা লজিক্যাল না। অন্য দেশরা কি করে? অন্য দেশেও কিন্তু কাউন্টার ইন্টেলিজেন্স কাজ হয়, অন্য দেশেও সেন্সিটিভ কাজ হয়। আমরা এককভাবে কিছু করছি না, আমরা একাই না, আমরা একা আসলে আমরা কাউন্টার ইন্টেলিজেন্স তেমন একটা করিও না এই পর্যন্ত, এই 15 বছরে তেমন কিছু করি না, আশা করবো এখন স্টার্ট করবো। ওনারা কি করেন? ওনারা করেন কি আইনের ভিতরে সুরক্ষা সৃষ্টি করেন, অর্থাৎ ওনারা হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স কোর্ট সৃষ্টি করেন, হাই সিকিউরিটি ক্লিয়ারেন্সওয়ালা আইনজীবী সৃষ্টি করেন, খুব কম মানুষকে এগুলোর অ্যাক্সেস দেওয়া হয়। এবং তারপরে এই যে হাই সিকিউরিটি যেই বন্দিগুলো যাদেরকে সব জায়গায় প্রডিউস করা যাবে না, তাদেরকে সিম্পলি ওই কোর্টগুলোতে প্রডিউস করলেই হবে যেখান থেকে কথা বের হওয়া সম্ভব না। যদি গোটা দেশে 3 জন জানে এবং কথা যদি আসলেই বের হয়, 3 জনের মধ্যে থেকে বের হয়েছে, আপনি ওই 3 জনের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবেন। এরকমের প্রত্যেকটা দেশে নানাবিধ সিস্টেমস আছে যাতে এই ধরনের হাই সিকিউরিটি বন্দীদের সাথে তারা ডিল করতে পারে। যেটা তারা করে না সেটা হলো এই 30টা কোট আনকোট, এই 30টা বন্দির জন্য তারা এত বড় একটা গ্যাপ রেখে দেয় আইনে, যেখানে বোধ ভুক্তভোগী এবং বাহিনীর কর্মকর্তারা সাফার করে। সো পরিশেষে আমি এখানেই ফেরত যাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছিলেন উনি ঠিকই বলেছিলেন। আমি আশা করি রাষ্ট্রপতি হিসেবে উনি যা বলেছিলেন সেটার সাথে উনি কথা সামঞ্জস্যপূর্ণ রাখবেন। এইসব আইন করে অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। উল্টো দিকে গেলে এটা ভুক্তভোগী প্লাস বাহিনী দুজনের জন্য খারাপ হবে। ধন্যবাদ।